মুহূর্তে বর্তমান যে পরিস্থিতি চলছে এখন সাধারণ মানুষ এখন হেনস্থার শিকার হচ্ছে, বিভ্রান্ত উপরে রয়েছে। কিভাবে ভোটার লিস্টের নাম আপনারা তুলবেন, হ্যাঁ এটাই তো ভাবছেন আপনারা। আর আজকের এই বিষয় নিয়ে আজকের কনফার্ম একবারে জানিয়ে দেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টের যিনি অ্যাডভোকেট রয়েছেন এবং বারুইপুর কোর্টের যিনি উকিল রয়েছেন অ্যাডভোকেট আব্দুল মোমেন সাহেব। যারা অনলাইনে যারা অ্যাপ্লাই করছেন অর্থাৎ ট্রাইব্যুনাল যারা করছেন এবং যারা অফলাইনে করছেন, এই সমস্ত বিষয় নিয়ে তিনি কিন্তু আজকে আলোচনা করবেন। আপনারা জানেন তিনি একজন কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট এবং বারুইপুর কলকাতা কোর্টের তিনি কিন্তু একজন আইনজীবী। তিনি সব থেকে ভালো জানেন কোনটা করলে কিভাবে সাধারণ মানুষ মুক্তি পাবে, সেই বিষয় নিয়ে কিন্তু তিনি আজকে আলোচনা করবেন। তো আজকে আমরা কথা বলে নেবো এই সমস্ত বিষয় নিয়ে। প্রথম কথা হচ্ছে অনলাইন এবং অফলাইন দুটো প্রসেসে কেস ফাইল করা যায়, এটা আমরা কোর্টে করে থাকি, সে লোয়ার কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে অনলাইনটা করা হচ্ছে, এই অনলাইনটা একরকমের ভাঙতাবাজি করা হচ্ছে। এই অনলাইনটা আমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় নির্বাচন কমিশনার, প্রশাসনিক বিভাগ এবং জুডিশিয়ালি বিভাগ একে অপরের সঙ্গে জড়িত আছে। কারণটা কি? কারণটা হচ্ছে ধরুন আমি অনলাইনে কেস ফাইল করছি, ঠিক আছে, আমি অনলাইনে ট্রাইব্যুনালে অ্যাপিল করছি। অ্যাপিলটা কার বিরুদ্ধে করছি? না, নির্বাচন কমিশনের বিরুদ্ধে করছি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে করছি। আপনারা দেখবেন যারা একটু কেস সম্পর্কে ধারণা আছে, আমরা যখন কোনো ক্রিমিনাল কেস হয়, স্টেট ভার্সেস কেস, ধরুন আমাকে অ্যারেস্ট করেছে, আমি কেস করবো আপার কোর্টে কার বিরুদ্ধে? স্টেটের বিরুদ্ধে। স্টেটের বিরুদ্ধে যেমন আমি এখানে কেস করছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে, ট্রাইব্যুনালে অ্যাপিল করছি। তাহলে আমি যখন স্টেটের বিরুদ্ধে কেস করছি, আমি যখন অনলাইনে কেস ফাইল করি, কোথায় করি? না, কোর্টের ওয়েবসাইটে করি, কোর্টের অনলাইনে পোর্টালে করি। আমি কিন্তু সরকারের অনলাইনে পোর্টালে করি না, কারণ আমি সরকারের এগেনস্টে কেস করছি। এখানে আমরা কি দেখছি? আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেস করছি। নির্বাচন কমিশন লিখেছে তার যে ডিলিট যে ভোটার লিস্ট, সেখানে লিখেছে যে আপনারা আমাদের এই রায়ে সন্তুষ্ট না হলে অনলাইনে বা অফলাইনে ট্রাইব্যুনালে যেতে পারেন। এটা নির্বাচন কমিশনের খোদ নিজে লিখে দিচ্ছে না যে ডিলিট যে লিস্ট বেড়েছে সাপ্লিমেন্টারি। তাহলে আমি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে যাচ্ছি, আবার আমি সেই নির্বাচনের কমিশনের অ্যাপসে বা ওয়েবসাইটে গিয়ে কেস ফাইল করছি। অথচ হওয়া উচিত ছিল ট্রাইব্যুনালের একটা অ্যাপ খোলা দরকার ছিল, ট্রাইব্যুনাল একটা ওয়েবসাইট দরকার ছিল। সবচেয়ে বড় চক্রান্ত এটা। এক, দু নম্বর আরও বুঝতে পারবেন। দু নম্বরটা কি? যে আমরা যখন কেস ফাইল করি, আমি বাদী, এখানে বিবাদী হচ্ছে নির্বাচন কমিশনার। তাহলে নির্বাচন কমিশনারের কাছে আমি তো ওই ডকুমেন্টগুলো দিয়ে দিচ্ছি এবং সেখানে আমি এখানে দেখবেন সুপ্রিম কোর্টের লাস্ট যে অর্ডার, সুপ্রিম কোর্ট তার অর্ডারে বলেছে যে আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সে তাতে যদি আরও মনে হয় যে আরও সাফিসিয়েন্ট ডকুমেন্ট দেওয়া দরকার, আপনার ডিলিটের পিছনে যে কারণ আছে সেই কারণ, যেমন একটা কি ধরুন একজনের বলা হচ্ছে যে তোমরা 6 জনের বেশি সন্তান, তোমার মানে ইতিপূর্বে তোমার বাবাকে আরও 6 জন বাবা বলে দাবি করেছে, সুতরাং তোমার নামটা ডকুমেন্ট দেখাও এবং ডিলিট করো। এটা সবচেয়ে বড় একটা ক্রাইম, চক্রান্ত। কেন? যে আমি তো জানতাম না যে 6 জনের বেশি সন্তান হলে আমার নাম ডিলিট করা হবে, কারণ ভারতবর্ষের কোথাও কোনো আইন নেই যে 6 জন বা তার বেশি সন্তান হলে সে ভোটার হতে পারবে না। এবং নির্বাচন কমিশনার নোটিফিকেশনের আগে বলেনি যে 6 জনের বেশি সন্তান যাতে তাদের ভোটার লিস্টে নাম দেওয়া হবে না। তাহলে আমি যখন যাচ্ছি ভোটার লিস্টে নাম তুলতে বা হিয়ারিংয়ে, তখন আমি সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে পারছি না। তাহলে আমাকে তো সময় দিতে হবে। আজকের যখন আমি ট্রাইব্যুনালে অনলাইনে অ্যাপিল করছি, আমি কিন্তু নতুন করে কোনো ডকুমেন্ট আপলোড করতে পারছি না। তাহলে ট্রাইব্যুনাল কী দাঁড়াচ্ছে? নির্বাচন কমিশনের কাছে আমি করছি প্রথম কথা, আর নির্বাচন কমিশনের কাছে যে ডকুমেন্ট আছে ইতিমধ্যে অন দ্য রেকর্ড, তাই না, আমি হিয়ারিংয়ের সময় যে ডকুমেন্ট দিয়েছিলাম সেই ডকুমেন্টের উপরে আমার জাস্ট বিচারটা হবে ট্রাইব্যুনালে, কারণ উনি আর ডকুমেন্ট নিচ্ছে না। তার মানে সেই যে ডকুমেন্টের সিল প্যাক আছে ওর ভিত্তিতে আমার জাজমেন্ট হবে, যে ডকুমেন্টের ভিত্তিতে আমি ডিলিট হয়েছি। তাহলে আমার এখানে চান্স থাকছে না। অথচ সুপ্রিম কোর্ট বলছে যে আপনি ডকুমেন্ট আপলোড করতে পারেন, মানে যেটাকে আমরা বলি রেলিভেন্ট ডকুমেন্ট পেপার, কেসের স্বার্থে প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে পারেন। তাহলে এখানে সুপ্রিম কোর্টের অর্ডার তো এখানে মানা হচ্ছে না। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে ন্যাচারাল জাস্টিস, আমি আমার বিচারের জন্য, আমি আমার কেসের স্বার্থে রাইট জাজমেন্টের জন্য, ইন্টারেস্ট অফ রাইট জাজমেন্ট, আমি আমার ডকুমেন্ট আপলোড করতে পারছি না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমার একটা বক্তব্য হতে পারে যে আমার 1000 শব্দের হতে পারে, 2000 শব্দের হতে পারে, কিন্তু সেখানে একটা স্পেসিফিক বলা দেওয়া আছে 1000 শব্দের মধ্যে দিতে হবে। আমার শব্দ 2000। আমরা একটা পিটিশন করেছি, আপনাদের দেখাবো, সেখানে 5000 শব্দের একটা পিটিশন হয়েছে। তাহলে আমার মানে কমপ্লিট বক্তব্যটা আমি তুলে ধরতে পারছি না। আমি কমপ্লিট বক্তব্য তুলে দিতে পারছি না। আমার ডিলিটের কারণ কি, তার প্রিভিয়াস কারণ কি, আমি কি চাচ্ছি, আমার কি গ্রাউন্ড আছে, আমার হিস্ট্রি সমস্ত কিছু আমি বলতে পারছি না, আমি আমার ডকুমেন্টও দিতে পারছি না। তাহলে আমি আমার রাইট জাজমেন্টটা পাবো কোত্থেকে? সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের অ্যাপসে আমার এটা আপলোড করা মানে হচ্ছে এটা একটা প্রি প্ল্যানিং কনস্পিরেসি, যাতে আমি এই যে ডিলিটের সংখ্যাটা বিজেপি এবং সংঘ পরিবার বলে বেড়াচ্ছে, যেটা অলরেডি হয়ে গেছে, তার থেকে আমি না বেরোতে পারি। সুতরাং আমি যে তিমিরে ছিলাম সেই তিমিরে থাকলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ট্রাইব্যুনাল হচ্ছে অ্যাপিলেট সাইট,
আমি অ্যাপিলেট সাইডে আর কেস ফাইল করলাম, মনে করুন আমার নামটা ডিলিট হয়ে গেছে, অ্যাপিলেট সাইডও সেই রায়টা রেখেছে, তাহলে সেই রায়ের এগেনস্টে নিয়ম হচ্ছে আমি হাইকোর্ট যাব, তারপরে সুপ্রিম কোর্টে যাব, হাইকোর্টে এবং আপার কোর্টে যখন যাওয়ার নিয়ম হচ্ছে, তখন আমি যে পিটিশনটা করেছি সেই পিটিশনের সার্টিফাই কপি লাগবে এবং যে অর্ডারটা আমার এগেনস্ট হয়েছে সেই অর্ডারের সার্টিফাই কপি, এই দুটো নিয়ে আমি হাইকোর্টে নতুন করে ওর সাপেক্ষে পিটিশন ফাইল করব, তবে আমার পিটিশনটা গ্রান্টেড হবে, অ্যাডমিশন হবে এবং তারপরে বিচার হবে। এখানে আপনি যে অনলাইনে আপলোড করলেন ওর সার্টিফাই কপি কোথায় পাবেন? কোনো অপশান আছে ওর সার্টিফাই কপি আপনার দেবে? কে দেবে? কোথা থেকে দেবে? কোনো জায়গা নেই। সুতরাং আপনি যে ডিলিট হওয়ার চান্স বেশি, কারণ আপনার প্রপার জাজমেন্ট হচ্ছে না, যে ডকুমেন্টের উপর আপনি ডিলিট হচ্ছেন সেই ডকুমেন্টের উপর বিচার হবে। তার মানে কি ওই ডকুমেন্টের যদি আপনি ফার্দাফের নাম ওঠে তাহলে তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাধী চিহ্নিত হবে, কারণ সে ওই ডকুমেন্টে আপনার ডিলিট করেছে, আবার সেই ডকুমেন্টে কোনো এক্সট্রা আর আদার্স ডকুমেন্ট ছাড়া আপনার নামটা কীভাবে আসবে? তাহলে আপনার নাম যে সার্টিফাই কপি যে তুলে যে আপার করে যেতে পারবেন সে চান্সও নেই। তাহলে এখন যারা অনলাইনে অ্যাপ্লাই করছে এবং অফলাইনে যারা করছে কি বলবেন? এবারে আমার কথা হচ্ছে যে যারা অনলাইনে করছেন তাদেরকে যে যা পারে বোঝাচ্ছে বোঝার, আপনি অফলাইনেও করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে ডবল করলে, অনেকে বলছে আপনারা যারা বলছেন যে ডবল করলে হবে না, নাম বাদ যাবে, ক্যান্সেল হবে। প্রশ্নটা হচ্ছে এরা যারা কোর্টে প্র্যাকটিস করে, শুধু অ্যাডভোকেট না, ন্যূনতম কোর্টে যে আপনি একজন ল ক্লার্ক হিসেবে বা মহড়া হিসেবে যারা প্র্যাকটিস করে তারাও জানে আমি যদি কোনো কেস ডবল ফাইলিং করি, এটা দুটো ঘটনা ঘটে। জাজ সাহেব ম্যাজিস্ট্রেট বলবে যে আপনি যে কোনো একটা ডবল ফাইলিং হয়ে গেছে, আপনি যে কোনো একটা তুলে নিন, অথবা আমি বলতে পারি যে দুটো কেস মাস্ট করে দিন, কারণ ওখানে আমি প্রথমে করেছিলাম প্রপার বক্তব্য নেই, আমার প্রপার আমার বিষয়টা ডিসকাস করিনি, সুতরাং আমি অফলাইনে করলাম, অফলাইন আর অনলাইনটাকে মার্চ করে দিই, একসঙ্গে যৌথভাবে করে দিন যাতে আমি হ্যারিং আপ করতে পারি। এবারে প্রশ্ন হচ্ছে আমি আবার বলতে পারি যে আপনার যে অনলাইনে যে অফলাইনে যে প্রসেসটা, এটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে। কীরকম দেখবেন আপনাদের একটা সোশ্যাল মিডিয়ায় একটা ফর্ম ভাইরাল হচ্ছে, রিকনসিডারেশন, আমার এপিক নাম্বারটা রিকনসিডার করা হোক। এটা সম্পূর্ণ ফালতু ফেক। কেন? আপনি যে অফলাইনে যে কেস ফাইল করবেন সেখানে আপনার প্রপার বক্তব্য থাকতে হবে, তাহলে আপনি যে এই যে রিকনসিডারেশন বলছেন এটা কোথায় পেলেন? আবার অনেক মানুষ মিসগাইড করছে কি যে অনলাইনে যেটা ফাইল হচ্ছে সেইটার অ্যাকনলেজমেন্ট কপি নিয়ে আবার অফলাইনে জমা দিচ্ছে। এবং আমার কাছে প্রশ্ন করেছে যে যারা এসডিও অফিসে স্টাফেরা বলছে এগুলো আমরা ডাস্টবিনে ছুঁড়ে দেবো, তো স্বাভাবিকভাবে এরকম যদি ফর্ম যায় এবং এই যে অনলাইনের সেই কাগজ অ্যাকনলেজমেন্টটা নিয়ে যদি পিটিশনটা নিয়ে আবার যদি অফলাইনে যায় ফেলবে। তাহলে আপনি বলতে চাইছেন যে অফলাইনে যে কাগজগুলো জমা পড়ছে এসডি অফিসে, এসডি অফিসে যারা হচ্ছে সরকারি কর্মীরা আছেন তারা বলছেন এগুলো আমরা ডাস্টবিনে ফেলে দেবো, তাই তো? একদম এটা বলছেন এটা আমার কাছে বিভিন্ন খবর এসেছে, এটা আমি মনে করছি তার ভুল বলেনি কিছু, কারণ কি ওটা অ্যাকচুয়ালি প্রসিডিওর না। কি প্রসিডিওর হচ্ছে আমি যে কেস ফাইল করবো কোর্টে ট্রাইব্যুনালে, আমি সেখানে যেমন কেস করি আমি বাদী, আমি অ্যাপ্লিক্যান্ট, অ্যাপিলেট সাইডে গিয়ে আমি পিটিশন ফাইল করছি, আমি অ্যাপ্লিক্যান্ট, যার বিরুদ্ধে করছি কি নির্বাচন কমিশনার, তারা হচ্ছে অপোজিট পার্টি বা রেসপন্ডেন্ট। এবার আমার কি বক্তব্য সেখানে পুরো বলতে হবে, যেমন আমরা পিটিশন করি ডেমি পেপারে, সেখানে আমরা ওকালনামা দেবো, সেখানে আমরা ফাইলিং ফর্ম দেবো, যাতে পুরো বিষয়টা আমার সেখানে তারা প্রপার সংরক্ষিত থাকে এবং তার বিরুদ্ধে তার পক্ষে আমাদের যেন হিয়ারিংয়ের সময় ডাকে কেস নাম্বার বলে। আপনি যদি দেখেন আমি একটা আমার পিটিশন দেখাচ্ছি, এই হচ্ছে পিটিশন, এখানে দেখুন পুরো কীভাবে ফাইল করতে হবে, তার নাম ঠিকানা সমস্ত কিছু ডিটেল আছে। আমি এখানে অপোজিট পার্টি কাকার করেছি চিফ ইলেকশন কমিশনার ওয়েস্ট বেঙ্গল, এখানে ডিআর মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও সবার নাম আছে এবং এই পিটিশনটা হয়েছে 15 পাতা, মানে আরও যদি আরও অন্য ঘটনা আসে সেখানে 30 পাতা হতে পারে। এটা হচ্ছে একটা কেসের ফাইলিং ফরম্যাট। আমার হেয়ারিংয়ে আমার নাম ডাকতে পারে, যে কেস ফাইল করছে যে ব্যক্তি তার নাম ডাকতে পারে, কিন্তু এই পিটিশনটা জমা থাকবে। এই পিটিশনের সমস্ত ডিটেল আছে, জাস্টিস যারা রায় দেবেন এর উপরে ভিত্তি করে দিতে পারে আমি থাকি বা না থাকি। কিন্তু যারা অনলাইনে করছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ডকুমেন্ট এর সঙ্গে আমরা একটা লিস্ট অফ ডকুমেন্ট বলে দিচ্ছি, যেখানে কী কী ডকুমেন্ট লাগবে আমরা দিতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এখানে আমরা একটা ইন্টারিম পিটিশন দিচ্ছি যে আমার ভোটার লিস্ট নাম নেই, তাহলে এইটা আজকে 27 লক্ষ লোকের বিচার হবে। এই বিচারটা সুপ্রিম কোর্ট বলেছে যে এই বছরে ভোটার লিস্টে ভোট দিতে হবে, তার কোনো মানে নেই, পরের বার দিতে পারেন। তার মানে এই বিচার পর্বটা 1 বছর চলতে পারে, 6 মাস চলতে পারে, তাই 27 লক্ষের বিচার হওয়াটা সম্ভব না একসঙ্গে। সেক্ষেত্রে যারা আমাদেরকে ভালোবেসে নাম বাদ দিল তারা যদি ক্ষমতায় আসে এসে আমার বিরুদ্ধে অনেক কিছু করতে পারে, আমার সম্পত্তি আমার প্রোক্লামেশন অ্যাটাচ করতে পারে। আপনারা দেখেছেন যে এই রেজিস্ট্রেশন করতে দিচ্ছে না, এই ভোটার লিস্টে ভোটার কার্ড চাওয়া হচ্ছে, তাহলে আমরা একসঙ্গে একটা পিটিশন করতে পারি যে যতক্ষণ না আমার ফাইনাল রায় আপনি দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত যেন আমার বিরুদ্ধে কোনো রকমের লিগাল প্রশাসনিক অ্যাকশন না নেওয়া হয়, স্টে করে দেওয়া হোক, আমার ফাইনাল জাজমেন্ট হোক যে আমি সত্যিকারের অ্যাকচুয়ালি ডিলিটেড ভোটার, তখন আপনার প্রশাসন যা নেবে, তার আগে করা যাবে না। এটা হচ্ছে অফলাইনের বিশেষ সত্য, কারণ তা নাহলে তো আমরা এক্ষুনি করে নেবে। এবারে আরেকটা কথা বলি, যেটা আপনার মনে করছেন যে এটা স্ট্যাটুটরি পিরিয়ড, যে যেদিন থেকে তার নাম ডিলিট হয়ে গেছে সেদিন থেকে 15 দিনের মধ্যে তার ফাইল করতে হবে কেস ফাইল। এবারে মনে করুন 15 দিনের মধ্যে আপনি করতে পারলেন না, তাদের উদ্দেশ্যে বলবো যাদের 15 দিন পার হয়ে গেছে তারপরেও করবেন। কারণটা কি? কারণ দুটো, একটা হচ্ছে
ধরুন এই মাঝখানে যে শুক্রবার গুড ফ্রাইডে গেল, ইস্টার স্যাটারডে গেল, সানডে গেল, এই ছুটিগুলো বা সেকেন্ড স্যাটারডে বা টোটাল স্যাটারডে অ্যাপিলেট সাইডে ছুটি, তাহলে এই ছুটিগুলো কিন্তু 15 দিন থেকে অ্যাড হবে, মানে আমি এক্সট্রা ডেট পাবো। সুতরাং ওই কাউন্ট ডাউন করে 15 দিন করে করা যাবে না। নাম্বার 2 হচ্ছে যে কোনো কেসে আমরা যদি স্ট্যাটুটরি পিরিয়ডে কেস ঠিকমতো সময় মতো ফাইল না করতে পারি, লিমিটেশন অ্যাক্ট বলে একটা অ্যাক্ট সেকশন 5-এ আমরা পিটিশন করতে পারি যে এই কারণে আমি প্রপার টাইম ফাইল করতে পারিনি, আমাকে সময় দেওয়া হোক, তাহলে সেই কোর্ট সে নিতে বাধ্য। সুতরাং যারা মনে করছে যে আমার 15 দিন পার হয়ে গেছে, আমি তো হয়ে গেল, আমার আর কোনো চান্স নেই, এটা যেন তারা মনে না করে।